স্বাগতম। আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী, আমাদের একটি সংবিধান আছে, আমাদের নিজেদের একটি সংসদ আছে, আমাদের নির্বাচিত প্রতিনিধি সেই সংসদে আছে। তারা আইন তৈরি করেন আমাদের জন্যে, আমরা সেই আইন মেনে চলবার চেষ্টা করি বা চলা উচিত। আমাদের এখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে, আইন অমান্য করলে পরে শাস্তি বিধান করবার ব্যবস্থা আছে। আমরা সত্যিকার অর্থে কতখানি আইন মেনে চলা মানুষ, এইটি দেখবার জন্য আজকের এই আলোচনা। এবং এই আলোচনায় আমার বিশেষ অতিথি আর কেউ নন, বাংলাদেশের আইনমন্ত্রী স্বয়ং জনাব আনিসুল হক। আমার যেমন তরুণ অতিথি একজন থাকেন, ঠিক সেরকম একজন তরুণ অতিথি আজকেও আছেন, যিনি কেবল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে আইন বিষয়ে পড়াচ্ছেন এখন একটি বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটিতে, এবং তার নাম রেহনুমা বিনতে মামুন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাকে বলি যে একজন বাংলাদেশের কনটেক্সটে একজন আইনমন্ত্রীর দায়িত্বটা কি? মন্ত্রণালয় যতগুলি আছে তার মধ্যে দু চারটা হচ্ছে মাদার মিনিস্ট্রি। তার মানে হচ্ছে যে সব রকম মন্ত্রণালয় থেকেই এই মন্ত্রণালয়গুলিতে কাজ থাকে এবং এই মন্ত্রণালয়ের মাধ্যম ছাড়া তাদের কোনো কাজ করে না। সেই ক্ষেত্রে ল মিনিস্ট্রির দায়িত্ব হচ্ছে যে যত রকম আইন প্রণয়ন করা হবে, যে কোনো মিনিস্ট্রি যত রকম আইন প্রণয়ন করবে সেটা ল মিনিস্ট্রির লেজিসলেটিভ অ্যান্ড ড্রাফটিং ডিভিশন আছে, সেইখান থেকে ভেটেড হতে হবে। যত রকম চুক্তি বাংলাদেশের হবে, বাংলাদেশ সরকারের যেসব সংস্থা আছে, বাংলাদেশ সরকারের যেসব কোম্পানিতে শেয়ার আছে, সব কাজগুলি এই মিনিস্ট্রির দ্বারা ভেটেড হতে হবে। আমরা জানি যে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে যে সেতু বন্ধনটা তৈরি করা, সেটার দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়। তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি তো আইন বিষয়ে পড়াশোনা করেছো, বিশ্বের বিভিন্ন জায়গার সংবিধান সম্বন্ধে তুমি অবজ্ঞাত, এবং সেখানকার আইনমন্ত্রী বা মন্ত্রণালয়ের কি কাজ সেটাও তোমার অল্প বিস্তর জানা আছে। সেই আলোকে আমাদের এখানকার যে আইন মন্ত্রণালয়, তার যে কাজ, সেটি কিভাবে দেখবে তুমি? গিভেন দ্যাট যে একটা রাষ্ট্র ব্যবস্থায় তিনটা অর্গান থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি, এবং গিভেন দ্যাট যে উই আর ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সিস্টেম, যেখানে আমার পার্লামেন্টে যারাই যাচ্ছেন, যাদেরকে আমরা এমপি বলে মনে করছি, আমরা মনে করছি যে আমাদের হয়ে পলিটিশিয়ান যারা আছেন তারা মেম্বার অফ পার্লামেন্ট, বেসিক্যালি they are lawmakers. That's their fundamental job. That's what I understand. Will put that law into practice. Exactly. One of the fundamental job they have, the job description এর first thing probably, সেটা হচ্ছে সম্ভবত আইন তৈরি করা। ওনারা আমাদের জন্য আইন তৈরি করতে গেছেন। Do we keep that in mind when we go to the polls and cast our vote? এটা হচ্ছে একটা question. And do they keep that in mind when they are in the parliament? আমি একজন নতুন সংসদ সদস্য, কিন্তু আমি পুরো এই লাস্ট সেশন 10th পার্লামেন্টের ফার্স্ট সেশন সেটা দেখেছি, এবং সেখানে আমি মাননীয় সংসদ সদস্যদের পার্টিসিপেশন দেখেছি। আমার মনে হয় যে আমি যতটুকু দেখেছি তাতে জনগণের কথা ওনারা বলেন, জনগণের কিসে উপকার হবে, কোন কাজটা করলে উপকার হবে, সেটাই কিন্তু ওনারা সংসদে তুলে ধরেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যে কথাটা বলছেন যে আমরা জানি কিনা, আমার মনে হয়, আমি মেজারমেন্টে যাব না, কিন্তু আমার মনে হয় অল্প বিস্তর সকলেই যারা সংসদ সদস্য, ওনারা জানেন যে ওনাদের কর্তব্যটা কী, ওনারা আইন প্রণয়নের সম্বন্ধে, এবং আমি দেখেছি যে সকলেই এটা খুব উৎসাহিত করার ব্যাপার, সেটা হচ্ছে সকলেই কিন্তু আইন প্রণয়নের ব্যাপারে দে পুট দেয়ার মাইন্ড ইনটু ইট। এই জিনিসটা অত্যন্ত আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে যেই আইনই সংসদ তৈরি করুক না কেন, সেটা জনগণের জন্য, এবং সেটার দুটো দিক আছে, একটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি, আরেকটা হচ্ছে এনফোর্সেবিলিটি। অ্যাকসেপ্টেবিলিটি হলেই কিন্তু এনফোর্সেবিলিটি আসে। আমাদের যে সংবিধানটা, এই যে ক্রাইসিসটা গেল, টকশোর কারণেই বলেন আর অন্য কিছুর কারণেই বলেন, আমি গ্রামে গঞ্জে গেছি, এখন কিন্তু আমাদের সংবিধান সম্বন্ধে আপনার গ্রামের লোকও জানা আছে, তারা বলতে পারে যে ওই অনুচ্ছেদে ওইটা আছে, চায়ের দোকানেও সংবিধান সম্বন্ধে আলাপ হচ্ছে।
এই সংবিধানের সম্বন্ধে আলাপ হতে হতেই কিন্তু 2-3টা জিনিস জনগণের কাছে চলে আসবে। তারা তাদের অধিকার সম্বন্ধে সজ্ঞান হবে। তারপরে হচ্ছে যে অধিকার জানলো, তারপরে অধিকারের প্রয়োগটা যে ঠিক মতো হচ্ছে কিনা, আইন ভঙ্গ হচ্ছে কিনা, আমরা সংবিধান অনুযায়ী সরকার চলছে কিনা, এই সব জিনিসে যখন তারা পার্টিসিপেট করেন তখনই কিন্তু সংবিধান রক্ষার যে প্রশ্নটা এসে যায়, তখনই সংবিধানটা সঠিকভাবে রক্ষিত হয়। পয়েন্টটাতে আমার একটা বলবার মতো বিষয় আছে, সেটা হচ্ছে যে আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড যে বাংলাদেশি আমরা যারা বাঙালি আছে, উই আর দ্য ওনলি পিপল যারা সবচেয়ে বেশি আমাদের আইন সম্পর্কে জানি এবং সবচেয়ে বেশি অসচেতন আমাদের আইন সম্পর্কে। উই ডোন্ট নো হোয়াট আওয়ার রাইটস আর। লাইক টর্ট একটা পুরো আলাদা একটা সাবজেক্ট আছে, টর্টের একটা অ্যাপ্লিকেশন আছে যেটা বাংলাদেশে করাই সম্ভব না। অ্যাব্রিভিয়েশনটা কি? টর্টের অ্যাব্রিভিয়েশন না, দ্যাটস দ্য নেম, টর্ট। টর্ট। হ্যাঁ, টর্ট। এটা হচ্ছে ল অফ টর্ট বলে। হ্যাঁ, law of tort। টর্টটা হচ্ছে একটা আমি এটাকে বলবো যে একটা অপরাধের মতো। সেটা হচ্ছে যে আপনার অধিকার যদি আমি কোনো মতে খর্ব করি, তাহলে আপনি সেই অধিকার যে খর্ব হলো তার জন্য আমার কাছ থেকে কি আদায় করতে পারবেন। ইট ইজ ভেরি মাচ রিলেটেড টু ড্যামেজেস। এক্স্যাক্টলি, আচ্ছা, ইটস it is- নট মানে এটা it's not এটা a within the- পিনাল পানিশমেন্টটা হচ্ছে কারাগারে যাওয়া না, এটার হচ্ছে আপনার Civil ইন wrongs, ড্যামেজেস, সিভিল রং, এটাকে ড্যামেজেস, ইট ইজ অলওয়েজ কোয়ান্টিফাইড ইন ড্যামেজেস। You can have an example. There is a famous case of যেখানে actually coffee temperature was too high and he sued the company because the temperature was too high এবং তুমি আমাকে জানাওনি, যে তুমি আমার কনজিউমারকে জানাওনি যে টেম্পারেচারটা টু হাই এবং এটা ছলকে পড়লে আমি পুড়ে যেতে পারি। and afterwards they paid a huge amount of the compensation and then they changed the temperature forever. Everyone is aware of their rights, even the temperature of the coffee, even the fact that উপর থেকে কেউ একজন কলার ছিলকা যদি ফেলে দেয়, কলার ইয়েটা যদি ফেলে দেয়, I might actually sleep on it. এই যে জিনিসটা, এই অ্যাওয়ারনেসটা বাংলাদেশে একটু কম থাকার কারণে আমরা হয়তো অনেকগুলো রাইটের ক্ষেত্রে কখনো গিয়ে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে করতে হবে বা কিভাবে জিনিসটা এনফোর্স করতে হবে, ওই জিনিসটা আমরা হয়তো বা কখনো করে উঠতে পারি না। এই রিসেন্ট টাইম ম্যাগাজিনে পড়লাম যে এটা খুব দুঃখের গল্পটা, কিন্তু একজন মা, তার ছেলে ড্রাগ নেয়। এখন এইগুলি হচ্ছে সিনথেটিক ড্রাগ বলা হয় এগুলির জন্য, কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় কোনো আইন নাই, সো ইট ক্যান বি সোল্ড অ্যাক্রস দ্য কাউন্টার। এখন তার ছেলে এই ড্রাগ নিতে নিতে মারা গেল। এখন তিনি ওই ড্যামেজেসের কথা তিনি এখন সু করেছেন সেই দোকানটাকে যে এই ড্রাগগুলি সেল করত, যে তুমি এটাকে বলো নাই যে ইট উইল এফেক্ট অ্যান্ড হার্ম হিম দ্যাট মাচ দ্যাট হি মে ডাই, সো ইউ উইল হ্যাভ টু পে কম্পেনসেশন। এক্সেলেন্ট। আমরা আবার প্রসঙ্গ কথায় ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম আলোয় ভুবন ভরায়। আলোচনা বেশ জমে উঠেছে। আমরা আইনের প্রয়োগ এবং আইন সম্বন্ধে আমাদের জ্ঞান এই ইত্যাদি বিষয়ে বিচরণ করছি। হয়তো জানি যে আমার রাইটস যদি হয় এরকম যে আমি ফুটপাতে দাঁড়িয়ে কলা খেতে পারবো, আমার অব্লিগেশন হচ্ছে ফুটপাতে যেন আমি কলার ছিলকাটা না ফেলি, সেটা যেন নিয়ারেস্ট বিনে ফেলি বা পকেটে করে বাড়ি নিয়ে যাই। এই সম্বন্ধে একটু আলোকপাত না, আমি এটা স্বীকার করব যে দেখেন এই জিনিসটা যখন আমাদের এই যে ড্যামেজ আমরা আগে মনে করতাম, এটা কিন্তু কিছুটা আমাদের কলোনিয়াল সিস্টেমের জন্য হয়েছে। সেটা হচ্ছে আমরা আগে মনে করতাম যে আমি আপনার বিরুদ্ধে অন্যায় করেছি, আপনার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে থানা। আমার যে একটা এই যে উনি বললেন যে টর্টটা ডেভেলপ করে নাই, এরকম মামলা যদি হওয়া শুরু করতো, এবং এখনও যদি হওয়া শুরু করে, তাহলে কিন্তু আবার মানুষ সচেতন হয়ে যাবে যে হ্যাঁ, আমার রাইটের সাথে কামস অ্যান অব্লিগেশন, যে আই মাস্ট অলসো অ্যাবাইড বাই সার্টেন রুলস। আমার কনস্টিটিউয়েন্সিতে দুটো লোক 2 গ্রামের মারামারি করেছে, মানে ইন্ডিভিজুয়াল ফাইট, এবং তাতে কি হলো, কিছুক্ষণ পরে দেখা গেল 2 গ্রামের লোক লাঠি সোটা নিয়ে 2 গ্রামের লোকদেরকে মারবে বলে প্রস্তুত হয়ে গেল, দোকান ভাঙ্গা শুরু হয়ে গেল, সব কিছু হয়ে গেল। কিন্তু এই দুটা লোক যদি জানতো যে তাদের অব্লিগেশনটা কি, তাহলে পরে কিন্তু এতটা ছড়ায় না জিনিসটা। আমাদের যদি কেউ অধিকার হরণ করে, তাহলে আমরা তার কাছে কম্পেনসেশন চাইতে পারি। অনেকটা সিভিক সেন্সের ব্যাপারটা কিন্তু আইনের সাথে সম্পৃক্ত। ট্রাফিক সেন্স, সিভিক সেন্স, আমি সেই কথাই বলতে আসছিলাম যে যেমন ধরেন একটা খুব ব্যস্ত রাস্তা, আমাদের এই ভিআইপি বা এয়ারপোর্ট রোডে যদি ধরি, সেখানে ধরেন একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কাকলি একটা মোড়।
দিব্যি সেখান দিয়ে, যদিও ফুট ওভার ব্রিজ আছে, বেশিরভাগ লোক সেখান দিয়ে পার হচ্ছে এবং অ্যাট এ রিস্ক, এবং মারা যাচ্ছে। এই ব্যাপারে যে আইনের সচেতনতা, আইন থাকলেই সেটাকে ভঙ্গ করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে দেখা যায়। এই সম্বন্ধে আমরা কি করতে পারি? যারা আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন রক্ষাকারী সংস্থা দুইটাই, তাদেরকে আপনার প্রথম এডুকেট করার জন্য মানুষকে বলতে হবে যেটা দিয়ে যেতে পারবেন না আপনি উপর দিয়ে যান। এইভাবে প্রথম বলতে হবে, একবার দুবার বলার পরে তারপরে বলতে হবে যে 50 টাকা আপনি ফাইন দিবেন। তাহলে কিন্তু এই অব্লিগেশনের কথা ওনারাও যারা এই কাজটা করছেন তারা সচেতন হবেন এবং সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে এটা বন্ধ হবে। এই এনফোর্সমেন্টের জন্য ল মিনিস্ট্রি কি করতে? হ্যাঁ, এই তো কথা। দেখেন, আমি আমার মন্ত্রণালয়ের কাজের পরিধির কথা কিন্তু আগেই বলেছি। এই এনফোর্সেবিলিটি কিন্তু এই আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না। এই এনফোর্সেবিলিটির দায়িত্ব সেটা হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কারণ প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আন্ডারে। এই পুলিশ ফোর্সের কিছুটা শিক্ষার দরকার, কিছুটা বেতন বৃদ্ধির দরকার। তার কারণ হচ্ছে আমরা যদি এখন বলি যে আমাদের পুলিশ বাহিনীতে কোনো দুর্নীতি নাই, এটা আমার মনে হয় বালির মধ্যে মাথা ঢেকে রাখার মতো। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, সেইখানে যদি এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা যায়, ইফ ইউ ক্যান সেন্সিটাইজ এভরিবডি, এবং তখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে হ্যাঁ এটা আমার দায়িত্ব, আমি দেখব, তাহলে একটা সামগ্রিকভাবে কনসেনসাসের মাধ্যমে আমরা এই আইন প্রয়োগটাকে সম্ভব করতে পারি। এটার প্রগ্রেসটা সম্বন্ধে আমরা সন্তুষ্ট কিনা সেটাই প্রশ্নের ব্যাপার। আমার মনে হয় যে এটার প্রগ্রেসটার সম্বন্ধে আমরা খুব একটা সন্তুষ্ট না। আমার মনে হয় যে আরও তাড়াতাড়ি এটার, কিন্তু দেখেন সব কথার শেষ কথা হচ্ছে জনগণের সহযোগিতা। জনগণ যদি একটু নিজেরাই সচেতন হন, তাহলে এই সহযোগিতাটা যদি তারা করেন, তাহলে পরে আমার মনে হয় অনেক সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। এবং বিশেষ করে এই সিভিক প্রবলেম যেগুলি বলছেন, এই যে ট্রাফিক এর প্রবলেম, এইগুলি সম্বন্ধে দেখেন, আজকের আমার কথাই বলি, আমি যখন বিলেতে পড়াশোনা করতাম, বিলেতে গাড়ি চালাই নাই এমন না, কিন্তু গাড়িতে চড়েছি। সিস্টেমটা দেখে দেশে যখন ফিরে এসেছি আমি আর গাড়ি চালাতে পারি না। তার কারণ হচ্ছে আমি তো ট্রাফিক লাইটে থেমে যাই, পিছনের গাড়ি তো ট্রাফিক লাইটে থামবে না। আপনি দেখবেন পুলিশরা লাল বাতির সময় বলছে যান, আবার সবুজ বাতির সময় বলছে থামেন। এটা তো চলবে না। যদি ট্রাফিক আইন থেকে থাকে, সেই আইনটা প্রতিপালিত হতে পারে। আপনি একটা বছর প্রতিপালিত হচ্ছে এটা জনগণকে দেখান, আই এম শিওর ফ্রম দ্য সেকেন্ড ইয়ার মানুষের সিস্টেমের মধ্যে চলে আসবে। একটা ছোট্ট বিরতির পরে আবার মাননীয় আইনমন্ত্রী বলেছেন, আনিসুল হক সাহেব, সেটা হচ্ছে জনগণের সহযোগিতা। এটি খুবই একটা, তোমার কি মনে হয় যে জনগণের সহযোগিতা কি আছে? যদি না থাকে, জনগণের সহযোগিতার জন্য আমাদের কি করা দরকার? আমি এই বিষয়ে একটু দ্বিমত পোষণ করি ইন দ্য সেন্স যে সহযোগিতা শব্দটার সঙ্গে আমার একটুখানি দ্বিমত আছে। আমি মনে করি সোশ্যাল কন্ট্রাক্টের যে আইডিয়াটা, সেই আইডিয়াটা বলে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে একটা কন্ট্রাক্ট আছে, আমরা দুজনের জন্য কিছু না কিছু করছি, কিছু না কিছু ছাড় দিচ্ছি। এই কনস্টিটিউশনের আর্টিকেল 7-এ যেটা বলা আছে সেটা হচ্ছে এই জনগণ সকল সার্বভৌম ক্ষমতার উৎস। দ্যাট কাইন্ড অফ মিনস যে আমরাই অ্যাকচুয়ালি দেশের মালিক। নাগরিকের রাষ্ট্রের প্রতি একটা ওনারশিপ থাকতে হবে, এটা আমার দেশ, আমি এভরি সিঙ্গেল থিং আই ডু, আমি যে জিনিসটা করছি, যে জিনিসটা করছি না, দ্যাট ইফেক্টস মাই হোল কান্ট্রি। এবং আমি শুধুমাত্র ভালো থাকলেই চলবে না, রাষ্ট্রেরও ভালো থাকতে হবে, সকলের ভালো থাকতে হবে। এই সেন্স অফ ওনারশিপটা আমাদের মধ্যে মিসিং। এবং এই সেন্স অফ ওনারশিপটা মিসিং দেখেই যখন আমরা দেখি একপাশে রাস্তা বন্ধ, আমরা কোনো কিছু তোয়াক্কা না করে উল্টো দিকে যাওয়া শুরু করি। যখন দেখি যে লাল বাতি জ্বলছে, তখনও হয়তো আমরা যাওয়া শুরু করি। আমরা কেয়ার করি না যে অন্যজন কেমন আছে, আমরা ছুঁড়ে মারবো জিনিসপত্র, ময়লা যেখানে সেখানে ফেলে দেবো। সিভিক সেন্সের বিষয় থেকে বড় বড় ক্ষেত্রে আমরা এই কাজটা করতে থাকি, কারণ আমাদের চিন্তায় কোনো না কোনোভাবে মাইন্ড ফ্রেমে চলে এসছে যে অ্যাজ লং অ্যাজ আই এম ওকে, এভরিথিং ইজ ওকে। সো রাষ্ট্রের সঙ্গে কোনো একভাবে আমরা ওই কানেকশনটা মেক করতে পারছি না, আমাদের ওই সেন্স অফ ওনারশিপ আসছে না। অ্যান্ড ইয়েট আমাদের আবার কমিউনিটি ওনারশিপ আছে। এই জন্যই উনি যে ঘটনাটা বলছিলেন, সেই ঘটনায় আমরা দেখতে পাই যে ভিজিলেন্টি জাস্টিসের একটা ব্যাপার চলে এসছে, যে দুই দল গিয়ে নিজেরা জিনিসটা মারামারি করে সলভ করার চেষ্টা করছে। কমিউনিটির সঙ্গে আমি কানেক্টেড ফিল করছি, রাষ্ট্রের সঙ্গে আমি কানেক্টেড ফিল করছি না। এটা
আইনের ক্ষেত্রে সম্ভবত এটার একটা কারণ হচ্ছে আমি জানি না অ্যাকচুয়ালি আইনটা কি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 2013 সালে যে কয়টা আইন পাস হয়েছে এর মধ্যে একটা হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন, যেটা সম্পর্কে আমি মোটামুটি জানি যে বেশিরভাগ মানুষ জানে না। ডিড ইউ নো অ্যাবাউট দ্যাট ল? No. এক্স্যাক্টলি, নো ওয়ান অ্যাকচুয়ালি, মানে মোস্ট পিপল ডোন্ট নো যে এরকম একটা আইন তৈরি করা হয়েছে পিতামাতার ভরণ পোষণ সম্পর্কিত, এবং যেখানে বলা হয়েছে সন্তানের আয়ের কত অংশ পিতামাতাকে অবশ্যই দিতে হবে বা দিতে হবে না, এরকম বিভিন্ন ধরনের আলোচনা আছে। কাস্টোডিয়াল ডেথ নিয়ে আমাদের একটা আইন তৈরি করা হয়েছে, যেটা সম্পর্কেও হয়তো আমরা জানি না, যেটা নিয়ে 2-3টা ওয়ার্কশপে আলোচনা করা হয়েছে। এটাই হচ্ছে পয়েন্টটা। আমি এক নম্বর এই জিনিসটা জানি না দেখে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু নাই, তার মানে হয়তো বা যারা ওখানে আছে ওরা নিজেরাই ওটা করছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস। সিন্স দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস, ওয়াই শুড আই কেয়ার অ্যাবাউট দেম? আই শুড অনলি কেয়ার অ্যাবাউট মাই সেলফ। আইন সম্বন্ধে আমি জানি না, এটি বিচার বিভাগের কাছে গ্রহণযোগ্য কথা নয়। না, ইট ইজ নো আইন- ডিফেন্স। আইন থাকলে পরে আমাকে জানতে হবে, কিন্তু এটাও সত্য তুমি যে আইন কথাটি জানানোরও বললে, একটা ব্যবস্থা আইন করতে হবে। জানানোরও একটা হ্যাঁ, ব্যাপার আছে। সেটা আমি স্বীকার করি যে আইন জানানো এটা কিভাবে সম্ভব হতে পারে? আমাদের আইন আছে, আমরা ন্যাশনাল লিগ্যাল এইড ফোরাম আছে, মানে ইন অ্যানাদার নেম। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে অফিস আছে, এবং সেইখানে আপনার যারা মামলা মোকদ্দমা করতে অক্ষম তাদেরকে আইনি সহায়তা দিয়ে তাদের মামলা মোকদ্দমায় সাহায্য করা, এসব করি। এখন সেইটাকে পাবলিসাইজ মানুষ যাতে জানে, সেই জন্য আমরা প্রচার মাধ্যমের উপর নির্ভর করি। আমরা